আমারে পরিষ্কার দেখা যাচ্ছে? প্রিয় এখন দর্শক আসসালামু আলাইকুম। আ আপনারা জানেন দেশে অনেক কিছু ঘটছে। চারিদিক থেকে নানা ধরনের ষড়যন্ত্র, বিভ্রান্ত অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে। আ এরই মাঝখানে ধরেন আওয়ামী লীগ তাদের যে প্রোপাগান্ডা মেশিন, সিআরআই থেকে শুরু করে তাদের বিভিন্ন পেজ, তারা অনেক সময় বিএনপির নামে পেজ খুলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পেজ খুলেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তো এসব নিয়েই মাঝখানে আপনার ইসকনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের সব শেষ ভার্সন হচ্ছে তারা একবার হিজড়া হয়ে ফিরে এসেছে, আনসার হয়ে ফিরে এসেছে, চকিদার, দফাদার, তারপরে হিন্দু বিভিন্ন কিছু ফিরে আসার পর এখন ইসকন হয়ে ফিরে এসেছে। তো আওয়ামী লীগের এই যে অপতৎপরতা বাংলাদেশকে নিয়ে আ মাঝে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এবং 'কালবেলা' তাদের অপতৎপরতা দেখেছেন। বাংলাদেশের মানুষ এখন পরিষ্কার। আমার আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাধারণ মানুষদেরকে নিয়েই এই প্রোগ্রামটা করব আমি চিন্তা করেছি। কারণ হচ্ছে বাংলাদেশের দায়িত্ব আসলে দিন শেষে বাংলাদেশের মানুষকেই নিতে হবে। এখানে এখন এই মুহূর্তে যে সরকার আছে তারাও 'প্রথম আলো', 'ডেইলি স্টার' ভারতের তাবেদার একটা সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা এমনভাবে ঘিরে ধরেছে, আ মানে তাদের এই শেকল থেকে, এই জাল থেকে বের হওয়াটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যে কারণে বিএনপি, জামায়াত সহ বাংলাদেশের আপামর সাধারণ জনতা আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমরা আলোচনায় যাচ্ছি এবং আলোচনায় যাবার আগে আমার সাথে অ্যা যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে ২ জন যুক্ত আছেন। ২ জনই আমার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং এর আগেও আমার এখানে এসছে আপনারা নূর আমিন ভাই, নূর আমিন ভাইকে চেনেন এবং সাবির লস্কর আ অত্যন্ত প্রতিবাদী মানুষ, প্রচণ্ড ভারত বিরোধী, দেশপ্রেমিক এবং হাসিনা বিরোধী, মুজিব বিরোধী একজন মানুষ। হ্যাঁ, উনাদেরকে দিয়ে আলোচনা শুরু করব আমরা। এরপরে আমরা সাধারণ মানুষকে আমার এখানে যুক্ত হওয়ার জন্য উন্মুক্ত করে দেব। আমরা ১ম এ আমিন ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে আমিন ভাই সার্বিক পরিস্থিতি দেশের কি দেখছেন? আপনার মতামত আপনি প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত আপনারা এখন যারা দেখছেন এবং আগামীতে যারা আমাদের শুনবেন সবার প্রতি আমার অসহস্র সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে ইলিয়াস ভাই যে প্রোগ্রামটার যে হেডলাইনটা বলল, কথাটা সত্যি। কিন্তু এখানে ইউনূস সাহেবের একটা কথার ফাঁক পত্রিকাওয়ালারা এনজয় করতেছে। সেটা হইলো ইউনূস সাহেব বলতেছিলেন যে, "আপনারা খোলাখুলিভাবে লেখন পত্রিকা মালিকদের, রিপোর্টারদের।" তো তারা কি করতেছে ওই কথাটার অ্যাডভান্টেজ নিতেছে। সেটা হলো তারা কি করতেছে? তারা লিখতেছে ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে, তারা লিখতেছে বিএনপির বিরুদ্ধে, তারা লিখতেছে ওই আমি গত পর্বে একসময় বলছিলাম যে, যেসব লোক এসব জায়গায় আছে তারা এখনো আওয়ামী লীগের ভাগ তাদের পেটে আছে। সেই ক্ষেত্রে তারা কি করতেছে? তারা ওই পেঁচায় গুচায় যেমন 'প্রথম আলো' বলেন, 'ডেইলি স্টার' বলেন, 'কালবেলা' বলেন, আরো কিছু পত্রিকা তারা ওই অস্পষ্টভাবে আওয়ামী লীগের প্রশংসা ইউনূসের, ডক্টর ইউনূস সাহেবের বিপক্ষে লিখতেছে। তারা সংবাদপত্রের স্বাধীনতা এখানে ফলাইতেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে ইউনূস সাহেব এটাও বলছিলেন যে, শেখ হাসিনার যত অপকর্ম, অসভ্যতা, বর্বরতা, নির্যাতন এগুলো তুলে ধরুন। তারা এগুলো ধরতেছে না। তারা শুধুমাত্র আছে কোথায় বিএনপির। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, বিএনপির এক ভদ্রলোক ইসকনের বিরুদ্ধে কেস করছে। সেজন্য বিএনপি তাকে বহিষ্কার করছে বা শোকজ করছে। হোয়াটএভার ইস ইট। এটা আ আমি মনে করি বিএনপি একটা বড় বিচক্ষণ দল। কিন্তু কোন ভাই যে আমি সঠিকভাবে একটা পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই যে, আমি ৫ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের সরকার চলে গেল, তখন আপনারা দেখছেন আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি বলতেছিলেন যে, আমরা
ওই প্রতিহিংসা রাজনীতি করব না। তারেক সাহেবও একই ধরনের কথা বলছে। কথাটা ঠিক আছে, তারা রাজনীতি করে, কিন্তু ওই লোক তারা স্টপ করতে পারবে না। ওই লোক তারা থেমে থাকতে পারবে না যারা ভিকটিম। যার ভাই মারা গেছে সে জানে। আমার পরিচিত প্রচুর লোক আছে। আমি নিজে আমার ফ্যামিলির somebody victim. তো we understand যে আমরা তার ওই নেতার কথা আর আপনার ইয়ের কথা অনেক সময় আছে শোনার অপেক্ষা রাখি না। কারণ কি যে আমরা ভিকটিম হইছি আমাদের জলে। আমরা বুঝি আমরা আমাদের ক্ষতি কিভাবে হয়েছে। তো সেই ক্ষেত্রে পত্রিকাগুলো লিখতেছে দেখেন আপনারা খেয়াল করেন যে কিভাবে লিখতেছে। আর ওইসব পত্রিকাওয়ালারাও আমি পিনাকি ওইগুলো লিখতেছে। সেই ক্ষেত্রে আমি ইউটিউবার বললে ছোট বলা হবে। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই পিনাকি ভট্টাচার্যের একটা কথা আমি বলতে চাই। উনি যেভাবে আমাদের উৎসাহিত করে এই পথে কাঁঠাল রানীরে তাড়ানোর জন্য ত্বরান্বিত করেছেন, সেই পিনাকি ভট্টাচার্যকে যদি বাংলাদেশে কোনো পদে নেওয়া হয়, ওই হয়তো চাইতেছে কিনা জানি না। যদি কোনো পদে নেওয়া হয় তাহলে দেখা যাবে তার মুখ বন্ধ করা হইল। আমি মনে করি উনি যেভাবে আছে ওইভাবেই থাক। আমাদের তার if they give one post, he going to work only one post. If he's not any post, he can keep in touch all post. তো সেক্ষেত্রে পিনাকি দাদার কথা আমি মনে করি যে উনি যদিও এটা আউট অফ টপিক, আমি মনে করি উনাকে যেভাবে আছে দাদা আপনি ওইভাবেই থাকেন। আমাদের জন্য আপনি দিক নির্দেশনা দিন। আর বিএনপি ভাইদের বলবো আপনারা ধৈর্য ধারণ করতেছেন ঠিক আছে, কিন্তু যেখানে দেখবেন আমি ওইদিন নিউ ইয়র্কে কোন একটা জায়গায় আওয়ামী লীগের কিছু লোক শেখ হাসিনার ছবি নিয়ে ওরা একটা অনুষ্ঠান করতেছে, সেখানে ডক্টর ইউনূসের বদনাম করতেছে। তখন আপনি একটা জিনিস মাথায় রাখেন যে ভালো মানুষের, সৎ মানুষের ২ জন আর অসভ্য ইতর অসভ্যদের ১০০ জন। doesn't work out ওই ১০০ জন। আমি তো ওখানে প্রায় ২৫-৩০ জন আওয়ামী লীগের লোক ছিল। আমি মাঝখান থেকে যাই বললাম যে হু ইজ কিলার অ্যান্ড হু ইজ সাপোর্টিং দ্য কিলার। তো ওর মধ্যে হট্টগন্ডগোল হয়ে গেল। তাদের সভা ওইখানে শেষ করতে বাধ্য হয়েছে। তারা আমার আমার প্রতি মারমুখী হয়ে আসছিল, কিন্তু তারা পারে না। আমি বলছি যে আই এম গোইং টু মেক ভিডিও। যে হোয়াই ডোন্ট ডু ভিডিও, ডোন্ট ডু ভিডিও। আই সে ইয়েস আই উইল ডু। দিস ইজ ফর মাই ওন সিকিউরিটি। দ্যাট দ্য ওয়ে দে লিভ। সো যে কোনো জায়গায় আপনারা কর্মী আছেন আওয়ামী লীগ তথা তার অঙ্গ সংগঠন জাতীয় পার্টির এক অংশ যেখানে যাবে ওইখানে তাদের প্রতিরোধ করেন। এখন আমি বললাম যে প্রতিরোধ করেন। একটা লোক যদি প্রতিরোধ করতে যায়, যার সমস্যা হয়েছিল সে যদি থানায় কেস করতে যায়, আর ওই লোককে যদি বিএনপি থেকে শোকজ করা হয়, ইটস নট গুড। আপনাদের সাইন কিন্তু খুব খারাপ। আর যেসব লোকদের প্রতি শোকজ করা হইতেছে পার্টি থেকে তাদেরকে অন্য রকমের সহযোগিতা না করে তাদের প্রতি ছাঁটাই করা হইতেছে, ওইসব লোক তো উৎসাহ হারায় ফেলবে। আর বোঝার চেষ্টা করুন মানুষ কিন্তু অনেক মানুষ আছে ভিকটিম। তারা কষ্ট, তাদের কলিজার মধ্যে কষ্ট আছে। সেজন্য তাদের কোন আওয়ামী লীগের সাথে ভাই আমার পার্সোনাল কোন সমস্যা নেই। আমার সমস্যা হইল তারা ছাত্রদের মারছে। আমি তাদের পরিষ্কার বলছি, "ভাই আপনারা বিএনপির আমলে মানুষের বিএনপির লোকদের মারছেন, আমার কোন সমস্যা ছিল না।" কারণ তারা সন্দেহলেরা তারা ক্ষমতায় যাবে। তারা বিএনপি করে। তাদের স্বপ্ন আছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা জামায়াত ইসলামীদের মারছেন, সন্দেহলেরা they'll go power. তাদের একটা অ্যাম্বিশন আছে। তারা রাস্তায় আছে, তারা গুলি করে মারছে। কিন্তু I cannot accept এই বর্বর আওয়ামী লীগ দ্বারা যারা এই ছাত্রদের মারা করছে। ওই ছাত্রের মধ্যে আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, আমার ভাতিজা এগুলো ছিল। আমার আমার বানাবেন যে তারা কি করছে। ওইভাবেই আপনারা দেশের মানুষের কাছে স্বীকৃতি পাবেন ভালো পত্রিকা হিসেবে। মানুষ আপনাদের পত্রিকা পড়বে, আদারওয়াইজ তারা আপনাকে বয়কট করবে। ওই ধরনের সাবির ভাই, জি ভাই। এই যে চারিদিকে হঠাৎ করে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামা শুরু করেছে, উৎপাত শুরু করেছে। হিন্দুরা এই দেশে ইসকনকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের পতাকার বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছে। পতাকা নামিয়ে তাদের ভারতের সেই ঘেরুয়া পতাকা টানিয়েছে। আপনার উগ্রবাদী এই জঙ্গিরা তাদের যে জঙ্গি স্লোগান "জয় শ্রীরাম" সেই স্লোগান বাংলাদেশে দিচ্ছে। তো কেমন দেখছেন? এসবই তো দেখতেছি। আসসালামু আলাইকুম। যারা আপনারা লাইনে আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আপনারা সবাই বলতেছেন যে বাংলাদেশ ২ বার স্বাধীন হইছে। আর আমি মনে করতেছি বাংলাদেশ স্বাধীন হইছে ৩ বার।
কারণ শেখ সাহেব যখন আসছিলেন তখনও দেশ মানুষ সব বন্দী হয়ে গেছিল শেখ সাহেবের হাতে। শেখ সাহেবের যদি এই আর্মি অফিসাররা যদি মেজর ডালিম বা বদরুল যদি না মারতো তাহলে আমাদের দেশ অখণ্ড ভারত হয়ে যেত তখনই। কিন্তু শেখ সাহেব 100% ভারতের লোক ছিলেন, ভারতের কাজ করতেন উনি। তারপরে দেখেন এই হিন্দুরা মনে করতেছে বাংলাদেশে যারা হিন্দু আছে 90% হিন্দুরা কিন্তু আওয়ামী লীগে ভোট দেয়। কিন্তু আওয়ামী লীগের যারা আছে, হিন্দু যারা আছে তাদেরকে কিন্তু তাদের জায়গা দখল করা, তাদেরকে রেপ করা, তাদের বাড়িতে ঘর বানানো। 10% ভাই বিএনপির দেয় নাকি? যে এই 10% দেয়, বিএনপির ভোট দেয় 10%? না, বিএনপিকে হিন্দুরা ভোট দেয় না, কারণ হিন্দুদের জায়গা আওয়ামী লীগরা দখল করে, কিন্তু হিন্দুরা এটা বলতে রাজি না, কারণ তারা চায় না হাসিনা উৎখাত হয়ে যাক, তারা চায় হাসিনাকে ক্ষমতায় রাখবে। এর জন্য তারা বলে না, সবসময় জামাত বিএনপি বলে, কিন্তু হিন্দুরা ভালোই জানে যে আওয়ামী লীগেরাই তাদের দখল দায়িত্ব সবকিছু তারাই করে, হিন্দুর বিরুদ্ধে যা কিছু করার অপকর্ম সবই তারা করে। তাও কিন্তু হিন্দুরা ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে না, এবং 99% হিন্দুরা আওয়ামী লীগে ভোট দেয়, কারণ তাদের ইচ্ছে হইলে এটা অখণ্ড ভারত বানাইব। এখন তারা জানে শেখ মুজিবও ছিলেন অখণ্ড ভারত বানানোর পক্ষে, হাসিনাও কিন্তু অখণ্ড ভারত বানানোর কাজে আছেন, উনি থাকবেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী, আর ভারতের আন্ডারে আমাদের দেশ চলবে। তারপরে দেখেন এই যে হিন্দুরা তারা মনে করতেছে যে বাংলাদেশে আছে, অর্ডারে সবকিছু চলতেছে, আমাদের আর্মি জেনারেল কে হবে, পুলিশ অফিসার কে হবে, ওইগুলা যেটা বলে এটাই হচ্ছে। ধরেন আমাদের দেশে মেজর সিনহাকে গুলি করে মারা হইলে একজন হিন্দু অফিসার সে মারলো, সে কি একজন কি একজন মেজরকে এইভাবে মারতে পারে এবং লাথি দিতে পারে এরকম? অফকোর্স তার হাই লেভেল থেকে কমান্ড আছে। হাসিনা বা মিলেই এইগুলা হাসিনার অর্ডারে এইটা হয়েছে, কারণ হাসিনা চায় না এই দেশে মুসলমানের কোনো উন্নতি হোক, এই দেশ উঠুক, এই দেশ শক্তিশালী হোক। আজকে ধরেন বাংলাদেশে যে সেনাবাহিনী যে বিদ্রোহ, বিডিআর বিদ্রোহ, এটা তো আসলে বিডিআর বিদ্রোহ ছিল না, যে সেনাবাহিনী যে অফিসারদেরকে মারা হলো, নির্মম ভাবে মারা হলো, তারপরে 4-5টা গ্রুপ মিলে এইটা ইনভেস্টিগেশন চালাইছিল, কিন্তু কিছু কিছু জিনিস হাসিনা ডিস্ট্রয় করে দিয়েছেন, হাসিনা এই বিচারটা হইতে দেন নাই। তারপরে দেখেন বিডিআর প্রায় 1000-এর উপরে বিডিআর জেলে এখন পর্যন্ত আছে। এইটা নিয়ে আমাদের সেনাবাহিনী বা আর্মি সেক্টর কমান্ডার, উইং কমান্ডার এখানে কোনো কথা বলতেছে না। এটা এদেরকে রিলিজ করা উচিত, কারণ ধরেন একটা ক্যাম্পে যদি 20 জন করে থাকে, 100 জন হইলে 5টা ক্যাম্প, 50টা ক্যাম্প, কত মাইল ইন্ডিয়ার বর্ডার ওরা ক্যাপচার করতে পারতো ইন্ডিয়ার সাথে। তারপর দেখেন চিটাগাং হিলটেক্স, চিটাগাং এলাকা থেকে আর্মির ক্যাম্প হাসিনা 96-এ তুলে নিয়ে আইছেন। তাহলে হাসিনা সবকিছুই ভারতের জন্য করতেছেন, বাংলাদেশের জন্য উনি কিছুই করতেছেন না। তারপরে দেখুন হিন্দুরা মনে করতেছে যে এইটা ভারতের চালায়, ইন্ডিয়া চালায়, এবং বাংলাদেশের সেনাবাহিনীরাও হয়তো ইন্ডিয়াকে ভয় পায়, এর জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছে না। তারপরে দেখেন এই হিন্দুরা তারা মনে করতেছে যে কোনো সময় যদি অখণ্ড ভারত হয়ে যায় তাহলে তো এই দেশে আমরা রাজত্ব। এবং আজকে দেখেন বাংলাদেশে মসজিদে ওয়াজ করতে দিচ্ছে না, ওয়াজ মহফিলকে বাধা দিচ্ছে, এই মুসলমানরা দিচ্ছে, আওয়ামী লীগ যারা করে তারা মনে করতেছে আমরা যদি ওয়াজ মহফিলে বাধা দিই তাহলে ইন্ডিয়া দেখবে, দেখবে, আমাদেরকে প্রমোশন দিবে। অর্ডার ছাড়া তো বাংলাদেশে কোনো প্রমোশন হচ্ছে না। তারপরে এই যে ধরেন বিএনপির বোঝা উচিত তারেক রহমানের সাথে ওনারা যেটা মনে করতেছে বিএনপিরা, যে হয়তো এরা ওয়াকার সাহেব এরা ক্ষমতা দখল করে নিবে, কিন্তু আসলে এটা সত্য না। ওয়াকার সাহেব যখন আসছিল, আসার আগেও, জেনারেল হওয়ার আগে, তখন অনেকে বলতো ওয়াকার সাহেব হাসিনা আত্মীয়, কিন্তু আমি অনেকে বলতাম দেখো আত্মীয় এটা কোনো ব্যাপার না, একজন মানুষ যদি সৎ হয়, দেশপ্রেমিক হয়েছে, আত্মীয় কেয়ার করবে না। তারপরে আমি বললাম বেনজির আহমদ তো সরকারের পক্ষেই কাজ করছে, ইন্ডিয়ার কাজ করছে। তারপরে জেনারেল আজিজও তো ইন্ডিয়ার পক্ষে কাজ করছে, যেটা বলতে এটা, কিন্তু এনি হয়তো ডিফারেন্ট হইতে পারেন। বা জেনারেল তারিক ওটা হাসিনা আত্মীয়, উনি তো হাসিনার পক্ষে কাজ করছে, ইন্ডিয়ার এজেন্ট হয়ে কাজ করছে, কিন্তু উনি হয়তো ব্যতিক্রম হইতে পারে। যা ওয়াকার সাহেব যখন আসছেন, আসিয়া দেখা গেল হাসিনার পক্ষ না নিয়া সাধারণ মানুষের পক্ষ উনি নিছেন। যখন হাসিনার পক্ষ না নিয়ে যখন সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো অস্ত্র তুলে নাই, সিপাহীদেরকে বলে দিছে সাধারণ মানুষের উপরে কোনো অস্ত্র চালাইবা না। কিন্তু ওয়াকার সাহেব যাই হন না কেন,
ওয়াকার সাহেব তো জেনারেল, ওর অর্ডারে সবকিছু হয়। বাংলাদেশের মানুষের উপরে কোনো অত্যাচার হয় নাই। এখন ওয়াকার সাহেব এখন মনে করতেছে বিএনপি, কিছু কিছু লোক মনে করতেছে যে, বা বিএনপিরা মনে করতেছে মনে হয় তারা ক্ষমতা দখল করে নিবে আর ইলেকশন দিবে না। এইটা কিন্তু ওয়াকার সাহেব বিরুদ্ধে আগে বলা হইতো। আমি মনে করি না ডাক্তার ইউনূস বা ওয়াকার সাহেব এরা কোনোদিন এই কাজ করবে। ইলেকশন দিবে, হয়তো একটু সময় লাগবে, হয়তো তাদের আরো বড় অনেক উপদেষ্টা নিয়োগ দিতে হবে তাড়াতাড়ি এইটা সমাধান করে একটা ইলেকশন দেওয়ার জন্য, বুঝছেন। তারপরে দেখেন বাংলাদেশে এই যে স্বাধীনতার পরে যখন শেখ সাহেব আসলেন, তখন আমি এইটা বোঝাইতেছি এই জন্য যারা ভারতের কাজ করছে, শেখ সাহেব যখন আসলেন আমাদের প্রজন্ম জানে না এগুলা হিস্টোরি। শেখ সাহেব যখন আসলেন বাংলাদেশে তখন দুর্ভিক্ষ, বাংলাদেশের মানুষের ভাত নাই, কাপড় নাই, মানুষ মারা যাচ্ছে, সেনাবাহিনীর কোনো অস্ত্র নাই। এই সময় উনি সেনাবাহিনী না টেক্কা করে উনি রক্ষী বাহিনী বানাইলো। রক্ষী বাহিনী অনেক আওয়ামী লীগের ছিল। এখন রক্ষী বাহিনী বাংলাদেশের যে অফিসার রক্ষী বাহিনী ছিল ওদেরকে ইন্ডিয়া পাঠাইতো তো ট্রেনের জন্য, আর ইন্ডিয়ার আসে বাংলাদেশে ট্রেন করাইতো। এটা কিন্তু আমাদের সেনাবাহিনী মেনে নেয় নাই। ওরা খুবই খুবই স্মার্ট সেনাবাহিনী ছিল, খুবই দেশপ্রেমিক ছিল। যে মেজর ডালিম বা বজলুল হুদা যারা ছিল, কর্নেল ফারুক, এরা কিন্তু খুব দেশপ্রেমিক ছিল। এর জন্য তারা দেখছে যে বাংলাদেশ হয়তো অখণ্ড ভারত হয়ে যাবে, শেখ সাহেবের মারা ছাড়া কোনো পতার খোলা নাই। এখন দেখেন হিন্দুরা মনে করতেছে যে এই দেশ ইন্ডিয়া চালায়, এর জন্য তারা বাড়াবাড়ি করতেছে, যা ইচ্ছা তা করতেছে, যে ইন্ডিয়া দখল করে নিব, ইন্ডিয়া অ্যাটাক করব। কিন্তু আরেকটা জিনিস আমি বলতে, ইন্ডিয়ার কোনো ক্ষমতাই নাই বাংলাদেশ দখল করার মতো, কোনো সাহসও নাই। আর বাংলাদেশ ইন্ডিয়া দখল করতেও পারবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী আমরা কম হইলেও অনেক দক্ষ ইন্ডিয়ার চেয়ে। আমাদের বিডিআর এর লোকে যুদ্ধ করতে হইব ইন্ডিয়ার সেনাবাহিনী, যদি যুদ্ধ করতে, তারপরে সেনাবাহিনী। এর জন্য আমাদের দেশে, তারপরে দেখেন এই আমাদের তারেক সাহেব মনে করতেছেন যে মনে হয় ইলেকশন আর দিব না, ওরা জোর করে ক্ষমতা দখল করবে। এটা কিন্তু সত্য না। তারেক সাহেবের ওয়েট করতে হইব, এবং দরকার হয় আমি আপনার মাধ্যমে তারেক সাহেবকে বলতেছি, আপনি দরকারে সাহায্য করেন, কি করতে হইব, কোন উপদেশটা নিতে হইব, ওনাদেরকে হেল্প করেন। ইলেকশন ওনারা দিবই, বাংলাদেশের ক্ষমতা ওয়াকার সাহেব দখল করবে না। এবং ডাক্তার ইউনূস সে এত লোভী না, আর ডাক্তার ইউনূস এইরকম কাজে যাইব না। ইলেকশন ঠিকই আসবে। এখন জন্য বিএনপিকে আমি বলতেছি, ওয়েট করেন, অপেক্ষা করেন, সাহায্য করেন তাদেরকে, কি করতে হবে না করতে হবে ওইটা আইডিয়া দেন। আইডিয়া দিলে অফকোর্স তারা আপনাদের আইডিয়া নিবে। আর এই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কারণ অনেক আছে ইউটিউবার আছে ওইটা ফলস নিউজ দেয়। এই ফলস নিউজ দেখে দেখে বিএনপি মনে করতেছে হয়তো ইলেকশন আর আসবোই না, ওরা দখল করে নিব। এটা কিন্তু হবে না দেশে। তারপরে আমি আরো কিছু কথা বলতে চাই, যে বাংলাদেশে এই যে কি বলতে চাইছিলাম, এই ইসকনের কথা বলতেছি। ইসকন দেখেন এটা কিন্তু এটা বিজেপির মতো একটা দল আর কি বাংলাদেশে। এরা মনে করতেছে বাংলাদেশ হয়তো ইন্ডিয়া দখলে একদিন যাইব, আমরা বাংলাদেশ দখলে নিয়ে নিব একদিন। কিন্তু এই আওয়ামী লীগ যারা করে, এরা কিন্তু সর্বান্তকরণে কিন্তু ওই ইন্ডিয়ারে সাহায্য করতেছে, ইন্ডিয়ার অর্ডারে চলতেছে। দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় এই দিকে তারা পায়তারা করছে। তারপরে দেখেন গত কয়েকদিন আগে, ওই গত 2-1 দিন আগে তো পুলিশের বালা আর্মির গাড়ি জ্বালায় দিল। এগুলা কিন্তু আপনাকে দেখবেন, তাল্লাশ করলে দেখবেন আওয়ামী লীগরাই জড়িত। কিন্তু আওয়ামী লীগরাই কিন্তু এরাই এগুলো আর্মির বাসে আগুন দিছে। এবং আগে ধরেন জামাতে ইসলাম বা হেফাজতে ইসলাম বা বিএনপির এদেরকে দরিয়া নিয়ে ক্রস ফায়ার করছে, জেলে দিচ্ছে, বছরকে বছর জেল কাটছে। কিন্তু আমাদের সেনাবাহিনী এরা জানে না যে আমাদের সেনাবাহিনীর উপরে, বিডিআর এর উপরে অস্ত্র চালাইবো এই আওয়ামী লীগের। এরা অস্ত্র চালাইবো রকে নিয়ে, ইন্ডিয়ার সাথে গিয়া অস্ত্র চালাইবো। কিন্তু জামাতে ইসলাম, বিএনপি এরা কোনোদিন এই কাজ করবে না। তাদের দেশপ্রেম আছে, সেনাবাহিনীর সাথে তাদের অনেক ভালোবাসা আছে এইটা। তারপরে দেখেন এই বাংলাদেশে যখন ইলেকশন হইল 1914 ইলেকশনে যখন সুজাতা সিং আসলেন বাংলাদেশে, আসিয়া বললেন ঈশা সাহেবকে যে বাংলাদেশে জঙ্গি উত্থান হবে, এর জন্য আপনি আওয়ামী লীগের সাথে যাইতেই হইব, ইলেকশনে যাইতেই হইব। আমি ঈশা সাহেবের জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি যে 14 ইলেকশনে গেলেন, আপনি যদি না যাইতেন তাহলে তো ইলেকশনটা হইতো না। ঈশা সাহেবকে আমাকে বললো আমারে রয় মাইরা ফেলবো। আমি বললাম স্যার আপনাকে রয় মাইরা ফেলবো এই কথাটা আপনি বলতেছেন? আপনি একজন জেনারেল ছিলেন, বাংলাদেশের চিফ অফ দ্য স্টাফ ছিলেন, এটা তো সাজানা আপনার কথায়। তারপরে আমি মেজর খালেদার সাথে অনেক সময় আমার তর্ক হয়েছে। আমি একবার বলছি আপনারা জাতীয় পার্টি ব্যান করেন, আর এই জাতীয় পার্টি এলো দালালি করতেছেন ভারতের। হাসিনা দালালি করা, ভারতের দালালি করা,
এই পার্টি তো কোনো প্রয়োজন নাই। আর বাংলাদেশে এইখানে অনেক আছে জাতীয় পার্টি করে হাজার হাজার ডলার খরচ করতেছে পার্টির তলে। কিন্তু আমি বললাম, স্যার আমরা তো পার্টি করি আপনার পার্টি, কিন্তু আমরা দেশের স্বার্থে করি, আমরা আপনার স্বার্থে করি না। আমরা আপনি দেশের পক্ষে কাজ করবেন, আমরা জাতীয় পার্টি করব। আপনি দেশে বিরোধিতা করবেন, আমরা এই পার্টি করব না। আর এই পার্টিতে আমাদের অনেক খরচ আছে, অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের এই পার্টির জন্য। যে লাস্টে দেখলাম আপনারা ওই ভারতে দালালি করছেন, কিন্তু ঈশ্বর সাহেব তো কোনোদিনও সংসদেও বলেন নাই যে এইটা তো রয় চালাইতেছে, ইন্ডিয়া চালাইতে, কোনোদিনও বলেন নাই এনারা। এই জন্য জাতীয় পার্টিও একভাবেই আওয়ামী লীগের মতো হাসিনার সাথে সহযোগী পার্টি, ওনারাও সাহায্য করছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম এই আমাদের প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির, উনি আসছিল এখানে, আমি জিজ্ঞাসা করলাম এই ইলেকশনের কয়েকদিন আগে যে আমরা তো মনে করছিলাম ঈশ্বর সাহেব চলে গেছেন, তাহলে জিএম কাদির সাহেব আসছেন, তো উনি ভালো লোক, উনি হয়তো ইলেকশনে আর যাইবে না, পাতান ইলেকশনের মাস আগে উনি গেল ইন্ডিয়া। আমি জিজ্ঞাসা করলাম যে জিএম কাদির সাহেব ইন্ডিয়া কেন গেল? এটা কি ইন্ডিয়ার স্টেট? এটা তো বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। ইন্ডিয়াকে সে বোঝাপড়া করতে হবে নাকি ওনারা ইলেকশনে আসবে কি না, কে কি হবে না হবে? এইটা তো পার্টি আর রইল না, এটা তো পার্টি শেষ। এই পার্টির মধ্যে আমি না, এই ইজ্জত না। আমরা যে পার্টি করি লজ্জা লাগে জাতীয় পার্টি করতে। তারপরে দেখেন কি নাম, তারেক সাহেবের এইটা বোঝা উচিত। তারেক সাহেব যখন 1914 ইলেকশনে যখন আসছিল, তখন তারেক সাহেব জামাতে ইসলাম তাদেরকে নিয়ে রাস্তা নামছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তখন কিন্তু 14 ইলেকশনের পরে অনেক আওয়ামী লীগের অনেক লিডার, অনেক এমপি টেমপি তারা দেশ ছাড়িয়া ভাগছে, গ্রাম দেশ ছাড়িয়া, বলতেছে আমাদের বাড়িঘর ভাঙ্গিয়ে লিতেছে, আগুন লাগাইতেছে। হঠাৎ করে তারেক সাহেব চলে আসলেন, আন্দোলন ছাড়িয়া ওনারা উঠে গেলেন। তখন আমরা চিন্তা করলাম কি হইলো, আরো তো 2-1 দিন 1 সপ্তাহ গেলে হয়তো তারা উৎখাত করতে পারতো, কিন্তু তারেক সাহেব জামাতে ইসলাম ছাড়িয়া উনি আলাদা হয়ে গেলেন। তারপরে জামাতে ইসলামের যে স্কলার গুলা যারা মারলো, যে স্কলার মারা হয়েছে, নিজামী বা গোলাম আজম, একমাত্র তাদেরকে মারা হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে যেন সংগঠিত না হইতে পারে। কারণ তারা জানে জামাতে ইসলাম খুব স্ট্রং একটা দল, ইন্ডিয়ার বিরুদ্ধে সংগঠিত হয়ে যদি যায় তাহলে এই বাংলাদেশে ইন্ডিয়ার দাদাগিরি চলবে না। এইটা হলো তাদের আসল উদ্দেশ্য ছিল। এই জন্য এই ইসলামিক স্কলারদেরকে হত্যা করছে। তারপরে দেখেন এই যে আমাদের বজলুল হুদা যাদেরকে ফাঁসি দেওয়া হইলো, এরা কিন্তু দেশ বাঁচাইছে, দেশকে স্বাধীন করছে। ইরশাদের যখন শেখ মুজিব আসলেন, তখন তো দেশ বাংলাদেশ আমার বন্দী হয়ে গেছিল, সেনাবাহিনী সব বন্দী হয়ে গেছিল। তারপরে তো এই আর্মি অফিসাররা দেখলো এইখানে র আসতেছে, এইটা আমরা স্বাধীন করতে হইলে এইটা করতে হইবে, এছাড়া আমাদের কোনো পথ নাই। সিক্রেট এরা এই শেখ সাহেবকে মেরে ফেলছে, উনি বুঝতেই পারে নাই যে এইরকম কাজ ওই আর্মি অফিসাররা করবে। তারপরে দেখেন বাংলাদেশে বিডিআর বিদ্রোহ যে হইল, বিডিআর বিদ্রোহের সময় ওরা বলছে বিডিআর বিদ্রোহ, কিছু কিছু বিডিআর ছিল 4-5-7 জনের সাথে তাদের মিটিং হয়েছে, আসলে ওরা জানতোই না যে বিডিআর বিদ্রোহ হচ্ছে। এদেরকে যদি বলতো বিডিআর বিদ্রোহ করবো আপনার, তাহলে এর মধ্যে 5 জন 10 জনের মধ্যে 2-1 জনে কয়ে দিত, লিক আউট হয়ে দিত, কারণ তারা তো আর্মিকে ভালোবাসে, সেনাবাহিনীরা তাদেরকে ট্রেন করায়। কিন্তু হইছে কি, ওই এদেরকে বলছি আমরা ওইখানে মিটিং এর মধ্যে তর্ক বিতর্ক হবে, এই ডাইল কি বাত এগুলা নিয়ে তাদের সব আর্মিরা সব লুটপাট করে খাইতেছে, তারা কিচ্ছু পাচ্ছে না, এইটা নিয়ে একটা মিটিং হবে। আর এইটার মধ্যে দিয়ে তারা ওই ইন্ডিয়ান র আইন ঢুকাই দিছে, দেখাইছে আর কি বিডিআরে মারছে, আসলে বিডিআরে মারে নাই। তারপরে ওরা কি করছে, একটা জিনিস জানিয়ে রাখেন, এক জায়গায় যদি কেউ ডাকাতি করতে যায় বা ব্যাংক ডাকাতি করতে যায়, তারা চেষ্টা করবে যত তাড়াতাড়ি হয় তারা এখান থেকে বাইরে চলে আসবে। কিন্তু এইখানে তারা 24 আওয়ার্স 2 দিন বড় মারতেছে সেনাবাহিনীদের। এর অর্থই হলো যে সেনাবাহিনীকে মারতে থাকো, আর্মি অফিসারদেরকে, একবার না একবার সেনাবাহিনী অ্যাটাক করবে। ওইদিকে তাপস নানক এরা গেছে ওই পিলখানায় গিয়ে বলছে এই তোমরা অস্ত্র লো, কারণ আর্মি আসছে, যে কোনো সময় অ্যাটাক করবে। ওদেরকে অস্ত্র নেওয়াইয়ে তারা অপেক্ষা করতেছে যে আর্মি অ্যাটাক করলেই তারা লাগে, যাও আল্লাহর হুকুম হয়েছে, এটা হয় নাই না। অনেক আর্মির যারা অফিসার ছিল, সেক্টর কমান্ডার, অনেককে মেরে ফেলতো, যাও আল্লাহ বাঁচাইছে এইটা থেকে। তারপরে দেখেন মেজর সিনহাকে মারার এইটাও চাইছিল একটা পুলিশে আর আর্মির দিয়ে লাগাই দিত, মানে আর্মির গিয়া বলবো হিন্দু অফিসার, তারপরে একজন ওসি আমাদের একজন মেজরে মাইরা ফেললো, তখন একটা। তারপরে দেখেন পুলিশের হাতে ভারী ভারী অস্ত্র, বাংলাদেশের ভারী ভারী অস্ত্র দিচ্ছে, পুলিশের হাতে থাকবে পিস্তল বা রিভলভার, এছাড়া তো কিছু থাকার কথা না, পুলিশের কাছে মেশিন গান। এর অর্থ হইলো তারা সেট আপ করতেছে যে কোনো ওয়েতে একটা তারা যুদ্ধ লাগাই দিব পুলিশকে আর আর্মিকে দিয়া।
তখন কি হইতো দেশে? শেষ হয়ে যেত। তারপরে কয়েকদিন আগে শুনলাম একজন ব্যারিস্টার উনি বলতেছেন হুয়া বলতেছেন এখনো 40-50% পুলিশ অফিসার পুলিশ এখনো জয়েন করে নাই। এটাও তো একটা চিন্তার ব্যাপার। যারা জয়েন করে না এদের মধ্যে হয়তো আমাদের যারা উপদেষ্টারা আছেন ওনাদের একটা দেখা উচিত যে এরা যারা জয়েন করেন এরা কোন দেশি, বাংলাদেশি না ইন্ডিয়ান, এদের বাড়ি আছে কিনা তালাশ করা উচিত ছিল না? যারা হয়তো অ্যাম্বুশ নিয়ে বসে আছে যে একবার বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবো আর ইন্ডিয়ায় ঢুকে যাইব, বা এরা অস্ত্র টস্ত্র নিয়ে দেশে বসেই আছে যে একটা যুদ্ধ লাগে, তখন তো আমাদের সব মেস আপ হয়ে যাব। সেনাবাহিনী কোন দিকে কি করব, কে কি করব কিছুই হইতে পারবো না। এই বার্মার মতো অবস্থা হয়ে যাবে। জি সাবির ভাই, আমরা একটু জনগণের কথা শুনে আসি। আমরা মিনাজ ভাই আছেন, মিনাজ ভাইকে দিয়ে শুরু করি। সবাই দয়া করে আমার ব্যাপারে কোনো কথা না বলে আর নিজের পরিচয়টা দিয়ে শুধু কথায় সরাসরি কথায় চলে যায়। হ্যাঁ জি মিনাজ ভাই আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি জি আচ্ছা, প্রথমে আমি বিডিআর সাবের প্রসঙ্গে ওই বিডিআর ভিডিওটা করি। আমার সাথে একজন ক্যাপ্টেন নাম বলছিলেন। ঠিকমতো আপনার অডিও সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি ব্লুটুথ নিয়ে করলে হয়তো অফ করে তারপরে কথা বলেন। হ্যাঁ বলেন। এখন ভালো লাগে, আগে চেয়ে ভালো। এমন কাছে আসেন একটু। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, জি জি বলেন। হ্যালো, জি জি বলেন। এখন শোনা যাচ্ছে মনে হয়? হ্যাঁ বলেন। জি এখন ঠিক আছে, অনেক ভালো। আচ্ছা, আমি বিডিআর বিদ্রোহটা নিয়ে আমি ক্যাপ্টেন একটার সাথে আমার সাথে অ্যাড আছে, তো আমি উনিকে রিকোয়েস্ট করছিলাম যে আপু আপনারা ফিমেল তো আপনারা যে এখন হয়েছে সরকার চেঞ্জ হয়েছে, আপনারা তো চাইলে বিচার চাইতে পারেন, আপনারা একটু উদ্যোগ নেন, আন্দোলন করেন। আপনারা তো এভাবে বসে থাকলে তো হবে না কাজ। তো উনি যেটা বলতে ভাই আমরা তো চাচ্ছি, তো আমরা তো চেয়েও পারছি না, কারণ এখনো নাকি ডিজিএফ তে আপনার হাসিনার লোক নিয়োগ আছে উনি বললো। এন্ড যেটুক শুনছি আসিফ নজরুল মেবি কম্প্রোমাইজ এন্ড নাম কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জাহাঙ্গীর করবে না। কি জন্য? যদি করে তাহলে উনি নিজেই বেঁচে যাবে, কারণ উনি তো যেহেতু রিপোর্ট বানচাল করছে আমরা জানি, সেটা বুঝে যাবে, সেজন্য উনি কাল বিলম্ব করতেছে এক। আর ইসকনের যেটা ব্যাপার, আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে বলছি, হিন্দু ফ্রেন্ড, তোরা এটার মধ্যে যাইস না, এগুলো প্রকৃতি ইন্ধন হচ্ছে যে এখানে আপনার চট্টগ্রাম ইসকন সম্পর্কে আমি যেটা জানি, তো যেটা আজকে কনক স্যারের ভাই অনুষ্ঠানে মাহমুদুর রহমান স্যার বলেছেন, সেটা হচ্ছে নফেল অ্যান্ড শৈবাল দাস সুমন। আমি যেহেতু একটা সময় ওদের সাথে ছিলাম, আমি তো 2018 বলতে গেলে আমি সাইডে গেছি, আমি আগে মানবাধিকারে ছিলাম। তো মানবাধিকারের থেকে যখন পলিটিক্সে হয়ে গেছে, আমি কেন্দ্রিক হয়ে গেছে, তখন আমরা প্রায় কমিটির মধ্যে 20 জন থেকে 18 জন রিজাইন নিয়ে গেছি। তো আমি এরপর থেকে আমি ছাত্রলীগ মোটেও করি না, পলিটিক্স এর মধ্যেই নেই, ঠিক আছে। বাট আমি যেহেতু ওদের সাথে ছিলাম, তো আমরা দেখছি, আমরা একটা সময় না বুঝে আর কি নভেল গ্রুপ করছি, না বুঝে। তো এখন আমরা যেটা জানি, ইসকনের এই যে ইন্ধন দিচ্ছে চট্টগ্রামের, যেটা ইন্ধনদাতা শৈবাল দাস সুমন অ্যান্ড নফেল। আর বিএনপির কথা বলবো, বিএনপি আবারও কিছু নেতা তারেক রহমানকে আমার মনে হয় করছে, ব্রেন ওয়াশ করছে, যার কারণে তারেক রহমান ডিসিশন নিতে পারছে না। একটুকে আমার বক্তব্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি জাহাঙ্গীর ভাই, আপনি কোথা থেকে বলছেন? জি বলে আপনার বক্তব্য শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্মীপুর থেকে বলছি, নোয়াখালী লক্ষ্মীপুর। আমার কথা হলো, ইলিয়াস ভাই, আপনার প্রোগ্রামগুলো আমরা সব সময় দেখি এবং ভালো লাগে। আপনি একটু সামনে এসে কথা বললে আপনার কথাও বোঝা যাচ্ছে না। সবাই যারাই কথা বলবেন, আমি আরো 4-5 জনকে অ্যাড করব, সবাই
তাদের ক্যামেরা এবং অডিও পজিশনটা একটু ঠিক করে রাখেন। হ্যাঁ জি, আপনি যে এই 5 তারিখের ভূমিকা রাখছেন আপনি এবং সরোয়ার ভাই এবং আরো অন্য আলারা, আমরা আপনাদের জন্য আমরা দোয়া করি। জি এই দেশকে আপনারা বাঁচাইছেন। এখন আমার কথা হলো কি, যে 22 সালে সম্ভবত একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ে বিয়ে করছিল চট্টগ্রামে। তখন দেখা গেছে ওরা প্রেম করে বিয়ে করার পরে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে। তো কোর্টের মধ্যে রায় হয়েছে, রায়ের মাধ্যমে মেয়ে বলছে আমি এই ছেলেকে পছন্দ করি। তখন ছেলে মেয়ে চলে গেছে। এরপরে স্কুলের সদস্যরা বাইরেই তারা বলছিল যে একটা মুসলমান ধরে ধরে জবাই করো। তাহলে আমরা ওই সময় তো কোনো প্রতিবাদ দেখি নাই। এখন আবার ইসকন সদস্যরা, এটা ভারতের মৌলবাদ একটা সংগঠন, এটা কট্টরপন্থী একটা হিন্দুত্ববাদী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এখন এরা বাংলাদেশে আবার গভীর ষড়যন্ত্র শুরু করছে। এরা আপনার এই আমাদের পতাকার উপরে তাদের দলীয় পতাকা লাগায়, তারা অসম্মান করছে। কিন্তু দেখা গেল কি বিএনপির একজন লোক আপনার এই প্রতিবাদ করে উনি আদালতে একটা মামলা করছে। এই মামলা করার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করছে। এখন আমাদের কথা হলো এটাই যে বিএনপি বিগত 5 তারিখে যখন ফেসিবাদ খুনি হাসিনা এই দেশ থেকে পলায়ন করছে, তখন দেখা গেল কি যে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় চলে আসছে। তারা সারা বাংলাদেশের মানুষগুলাকে জিম্মি করে ফেলছে এবং জায়গায় জায়গায় তারা বিভিন্ন ধরনের যে যা করার দরকার ফেসিবাদের দোষর হিসেবে তারাই ওই কাজগুলো শুরু করছে। এখন আমাদের মনে হয় বিএনপি বুঝতে পারছে আগাম যে তারা ক্ষমতা পেয়ে গেছে এবং সামনে যে নির্বাচন আসবে তারা ওই নির্বাচনে ক্ষমতায় চলে যাবে। এখন এই কারণে তারা ডক্টর ইউনূস স্যারকে কোনো সহযোগিতা করে না এবং তারা জায়গায় জায়গায় বাংলাদেশের মানুষের যে অধিকার উপরে বিঘ্ন ঘটাইতেছে। তার একটা উদাহরণ হলো, যেমন আপনার সুপ্পু, এই দেশে কি না করছে, এই দেশে সুপ্পু কি অন্যায় না করছে, এই সুপ্পুকে খুনি হাসিনা ক্ষমতা বসাইছে, প্রেসিডেন্ট বানাইছে। এখন দেখা গেল সবার মতামত হলো এই সুপ্পুকে ক্ষমতা রাখা যাবে না, সুপ্পুকে ক্ষমতা রাখা যাবে না। কিন্তু বিএনপির মতামত কি, বিএনপি সুপ্পুকে ক্ষমতা রাখবে। দ্বিতীয় হলো এখন জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল। এই দালাল জি যখন ধন্যবাদ। আমাদের সামান্য ভাই, ধন্যবাদ জি ধন্যবাদ। অনেকক্ষণ অল্প অল্প করে বললে আমার মনে হয় সবাই বলার সুযোগ পাবে। যেগুলো আমরা জানি সেই বিষয়গুলো তো নতুন নতুন তথ্য দিলে মনে হয় ভালো হয়। এর আগে যে ব্যক্তি কথা বলেছেন তিনার কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আশা করি আপনারা সবাই আপনি যিনি বলছেন আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছি। সবাই মূল পয়েন্টগুলোতে বললে অনেকে বলার সুযোগ পাবে। আনিসুর ভাই আপনি বলেন। এখন আমাদের কথা হলো আমরা স্কুলকে এই দেশের ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা স্কুলকে এই দেশে কোনো সংগঠন হিসেবে আমরা দেখতে চাই না। নিষিদ্ধ আপনার এই চ্যানেলের মাধ্যমে আমাদের এই দাবি, জি আমাদের নিষিদ্ধের দাবি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি আনিস ভাই আসসালামু আলাইকুম। জি ভাই চুয়াডাঙ্গা থেকে বলছি, গোয়াডিপি ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আমার এলাকা। জি ভাই। ভাই আমি আজকে একটা ভিডিওতে দেখলাম যে বিএনপির একজন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা কি জাতীয় পার্টিকে কি নিষিদ্ধ করার জন্য কি কোন আবেদন করছেন? তো তিনি এই বিষয়ে বলছে যে আমরা নিষিদ্ধ করার কে। তো তারই পরিপ্রেক্ষিতে আর একটা বিষয় আছে ভাই, যে ইসকনের বিষয়টা বিএনপিদের ভিতরে তাদের ভিতরে কোনো আলোচনাই হচ্ছে না, এমনকি এই বিষয়ে তারা কোনো আন্দোলন সংগ্রামের কোনো কিছুই দেখতেছি না ভাই। এই বিষয়ে যদি একটু এখানে দুজন সম্মানিত ব্যক্তি আছে তাদের মুখ থেকে আমরা আশা করি কিছু কথা শুনতে পারবো আর কি ভাই। জি দেলোয়ার বাঙালি ভাই বলেন। আসসালামু আলাইকুম।
আসসালাম। দেলোয়ার ভাই আমার পরিচিত লোক। উনি বাঙালি। সোশ্যাল মিডিয়াতে সে আওয়ামী লীগ থাকা অবস্থা থেকেই খুব সরব থাকেন উনি। এবং উনি প্রথম আমাকে ওই যে কালবেলা যখন নিউজ করলো কি সমাদদারকে নিয়ে, ওই সমাদদারকে নিয়ে মিল্টন সমাদদার, ওনাকে নিউজ উনি সবসময় মিল্টন সমাদদারের পক্ষে ছিল যে এটা একটা ষড়যন্ত্র। কিন্তু আমি কোনো ক্লু পাচ্ছিলাম না যে এটা আসলে কি বলা যায়। আমি যদিও মিল্টন সমাদদারের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, পরে সে যেগুলো প্রমাণ হইলো যে এগুলো রয়েরই কারসাজি এবং কালবেলাকে দিয়ে তার ব্যাপারে এই মিথ্যা রিপোর্ট করিয়ে হারুন টারুন সহ তাকে করানো হয়েছে। তারপরে আমি মনে করি ওই মিল্টন সমাদদারের এই প্রতিষ্ঠানের আরো স্বচ্ছতা থাকা দরকার। জি দেলোয়ার ভাই বলেন, এই যে বর্তমানে ইসকন নিয়ে আপনার মতামত কি? ইসকন নিয়ে আসলে আমরা অনেকে এখনো হয়তো জানি না সকল কিছু, তবে জানার আগ্রহ অনেকে জানতে চেষ্টা করতেছে, জানা খুব জরুরি। যদিও এটা অনেক আগে আপনি এটা সর্বপ্রথম আপনার মাধ্যমে জানতে পারি, বা আমার মনে হয় আমার মতো যারা অনেকেই জানেন বা সচেতন নাগরিক আছেন, যারা বিষয়গুলো খেয়াল করেন, দেশের পক্ষে কথা বলেন, তারা সবসময় এগুলো নিয়ে খুবই সরব ছিলেন। আপনারা যখন সতর্ক করেছিলেন তখন কিন্তু এই যে আওয়ামী লীগ এবং যারা গুটি কয়েক লোক তারা খুবই আপনাদের অন্যান্য ট্যাগ দিত যে এই কারণে তারা বিরুদ্ধে বলতেছে। ইসকন নতুন করে নয়, এটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছে। চালাতে তারা এখন যতটা মানে তীব্রভাবে তারা এটা মানে প্রচার করতেছে, প্রচারণা বা এইভাবে সামনে আসলো, বিগত দিনে এভাবে আসেনি। কারণ ইসকন যা চেয়েছে স্বৈরাচার সরকার, পতিত সরকার তাই করেছে, যার কারণে তাদের হয়তো তেমন কিছু বলার ছিল না, কারণ যা কিছু চাইতো সবকিছুই তারা মেনে নিত। এখন নতুন করে এটা সনাতনী যে হিন্দু সমাবেশ করলে সেটা দেখলেন, সেটার মাধ্যমে তারা বিকট ভাবে সেটা জানান দিল। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত, এবং আমরা যারা আছে সচেতন নাগরিক, বাংলাদেশটা এখন আমরা স্বাধীনতা বলতে পারি। এখন তো আমাদের স্বাধীনতা এসেছে, আগেও যদি পরাধীনতা ছিলাম, কোনো কথা বলতে পারতাম না, বললেই মানে একটা না একটা ট্যাগ দিতেই, জামার শিবির ট্যাগ দিত। এখন আমরা বলার সেই সময় এসেছে এবং বলা প্রয়োজন, সবাই এটা নিয়ে সতর্ক হওয়া জরুরি। এটা যদি না হয় তাহলে আমাদের যে ধর্ম নিয়ে তারা একটা মানে নাশকতা চালানোর চেষ্টা করতেছে, একে অপরের ধর্মযুদ্ধ সেটাকে বলা যায়, করা যায় আর কি। তো এইভাবে এই বিষয়গুলো থেকে আমরা চাই যে আমরা বাংলাদেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই মিলেমিশে থাকতে, আমরা বাংলাদেশি হই। কিন্তু কিছু হিন্দু উগ্রবাদী যারা, তারা এই বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত করতেছে এবং ইসকনে তাদের শেল্টার দিচ্ছে। আপনি দেখেন, বলে যে সংখ্যালঘু কাদের বলে? ওই হিসেবে তো আমরা সংখ্যালঘু, আমাদের উপরে যে পরিমাণ মানে অত্যাচার নিপীড়ন করেছে এবং তাদেরকে সকল বিষয়ে যতটা অগ্রাধিকার দেওয়া হয়, আমাদেরকেও সেইভাবে দেওয়া হয় না। মনে করেন আমি গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম ইসকন নিয়ে, সেখানেও 10 জনে মনে করেন হিন্দুর পক্ষে আর 20 জন মনে করেন যে আমার বিপক্ষে। কেন? যে তারা সংখ্যালঘু, তাদের ভর্তি হয়। তো এখানে সংখ্যালঘু বলতে কি বোঝায়? যে হিন্দুদের মেজর একটা পার্টি আছে, তাদেরকে সংখ্যালঘু বলে। দেখেন এখানে বৌদ্ধ খ্রিস্টানও আছে, বৌদ্ধ খ্রিস্টানের কোনো ব্যক্তিকে, কোনো লোককে আজ পর্যন্ত দেখি নাই তারা এরকম কোনো কথা বলতে যে এইভাবে অত্যাচার নিপীড়ন করতেছে, শুধু হিন্দুদের নাকি অত্যাচার অবিচার করে। তো যেগুলো হয় মাঝে মাঝে, সেগুলো আসলে রাজনৈতিক কারণে হয়, সেটা সবার জানা জরুরি। তো আমার বক্তব্য যেটা, সেটা আমি বলতে চাই, বাংলাদেশে এখনো যারা আছেন, যারা সচেতন মানুষ আছেন এবং উপদেষ্টা মন্ডলীগণ আছেন, দেশের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, তারা এই বিষয়গুলো খেয়াল করা উচিত এবং ইসকনকে একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে নিষিদ্ধ করা উচিত। কারণ এটা খুবই ভয়ঙ্কর। এখন হয়তো অনেকে জানতেছে না, এটা ধীরে ধীরে, এখন তো দেখলেন কি অবস্থা, আগেও এগুলা কোনো পাত্তা দিত না, বলতে যে কি আর করবে ক্ষুদ্র ক্ষুদ্র করে তাদের কার্যক্রম তারা কিন্তু চালিয়ে গেছে, আমরা জানিও, দেখিও নাই, বুঝিও নাই। এখন যেহেতু পুরোপুরি সামনে এসেছে, সবার উচিত এই ব্যাপারগুলো খেয়াল করা এবং দেখা, এটাই আমার কথা। আর নিষিদ্ধ সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, নয়তো সামনে বাংলাদেশে আরো ভয়াবহতা দেখা দিতে পারে। জি, আমার বক্তব্য। জি, ধন্যবাদ বাঙালি ভাই। সাবির ভাই, ইসকন নিষিদ্ধ করা উচিত কিনা, এখন সরকারের কি করা উচিত? ইসকন তো নিষিদ্ধ করা উচিত, কারণ ইসকন বাংলাদেশে থাকলে আস্তে আস্তে বাংলাদেশে ইন্ডিয়া থেকে আরো ঢুকবো, আস্তে আস্তে তারা চাইবো বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করা, একটা গৃহযুদ্ধ লাগাই দেওয়া। কারণ আওয়ামী লীগ তো, যারা আওয়ামী লীগ করে এটা কিন্তু 100% প্রো ইন্ডিয়া, দে আর নট প্রো বাংলাদেশ। তারা কিন্তু ইন্ডিয়ার পক্ষেই কাজ করতেছে, কারণ তারা জানে আওয়ামী লীগ যে হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা লুটপাট করতে পারবো, এই সুযোগ আর পাইবো না হাসিনা থাকে। চুরি ডাকাতি লুটপাট
রাজধানী মার্ডার, ব্যাংক লুটপাট সবই করতে পারবো। এর জন্য তারা দরকার হলে ইন্ডিয়ার সাথে মিলিয়াও, ইসকনের সাথে মিলিয়াও যুদ্ধ করব। আর আজকে দেখেন এই যে আর্মি যে 2টা আর্মির গাড়ি বা পুলিশের গাড়ি জ্বালাইলো, এগুলা পিছনে দেখেন ওই আওয়ামী লীগের লোকগুলা এগুলা করছে দেশটাকে অরাজ্যকতা সৃষ্টি করার জন্য। এর জন্য ইসকনকে বাতিল করা একদম 100% ফোর্স। ইসকন এই দেশটাকে বাতিল করে দেওয়া উচিত। কারণ বাংলাদেশে দেখেন বাংলাদেশের হিন্দুরা যেভাবে স্বাধীন, যেভাবে সুন্দর লাইফ চালাচ্ছে, ইন্ডিয়ার মুসলমানরা এরকম না। বাংলাদেশের আমাদের এলাকায় একটা হিন্দুর যদি কেউ লাগে, আমরা সব মুসলমান হিন্দুর পক্ষ নিয়ে যায়। বাংলাদেশে হিন্দুরা অনেক ভালো আছে। বাংলাদেশে আমি আগে থেকেও দেখতেছি বাংলাদেশে হিন্দুরা খুবই শান্তিতে আছে, কোনো সমস্যা নাই। মুসলমানে ফাইট করে, কিন্তু হিন্দু লোকে কেউ ফাইট করে না। হিন্দুরা সবাই ভালো চোখে দেখে। বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো আছে, কিন্তু আসলে হিন্দুদের উদ্দেশ্য এখানে না। তাদের উদ্দেশ্যটা হইল এটা অখণ্ড ভারত বানানোর জন্য। এইটা হইলো মেইন উদ্দেশ্য। তারা এইটা ভারতের দখলে নিয়ে যাইব। এখন আমাদের সেনাবাহিনী হোক, র্যাব, ডিজিএফআই, এনএসআই সবারই বোঝা উচিত যে বাংলাদেশ যদি অখণ্ড ভারত হয়ে যায়, হইতে পারে, যে কোনো জিনিস সম্ভব হইতে পারে, তে বাংলাদেশে কোনো আর্মি থাকবে না, ডিজিএফআই থাকবে না, সব ইন্ডিয়া ব্যান করে দিবে। এটা শেখ সাহেব করতে চেয়েছিলেন, কিন্তু এই আর্মি অফিসাররা অনেক স্মার্ট ছিল, ওরা বুঝতে পারতো, সাহসী ছিল। সাহস করে এত বড় রিস্ক নিয়ে একজন দেশের প্রেসিডেন্টে মারা তো সোজা কথা না। তাদের লাইফের রিস্ক তো নিয়েই গেছে, অনেক ফাঁসি হয়ে গেছে, অনেক বিদেশে ভাগিয়ে আছে, কিন্তু কেউ বুঝে না এই দেশটা তারা বাঁচাইছে শেখ সাহেবকে মারিয়া। না হয়তো আমাদের ঠিকই বাংলাদেশে আসিয়া ট্রেনিং দেওয়াইতো। কিন্তু বাংলাদেশের ধরেন হিন্দুরা অনেক সময় ইন্ডিয়ায় বলে যে হিন্দুরা পুশ করে আউট করে দিছে। শুনেন, আমাদের এলাকায় অনেক হিন্দু আছে, আমাদেরও অনেক প্রায় 200 ফ্যামিলি প্রজা আমাদের জায়গায় তাকে আছে, অনেক ইন্ডিয়া চলে গেছে। এইখানে হয়েছে কি জানেন, ইন্ডিয়া যে পুশ করে নেয়, বাংলাদেশ থেকে যে হিন্দু ইন্ডিয়া গেছে আর মুসলমান যারা বাড়ি আছে ইন্ডিয়া, মুসলমানরা হিন্দুর বাড়ি নিছে আর হিন্দুরা মুসলমানের বাড়ি ইন্ডিয়ায় নিছে। এইরকম 100 বাড়ি ট্রান্সফার আমার দিকে হয়েছে। আমার বাবা তো প্রায় 15 বছর চেয়ারম্যান ছিল, উনিও এইগুলা হেল্প করছে। কারণ হিন্দু যাইব কি জানছে, জান দেশে যাইব কি তাকবই না। হ্যাঁ, ওই মুসলমানের বাড়ি একটা পায়ে গেছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার মুসলমানদের এই বাড়ি দিচ্ছে। তারপরে হিন্দুরা এমন একটা জিনিস আছে, যেমন বাড়ির দাম হলো 5 লাখ, 5 লাখ টাকার মধ্যে সে বিক্রি করে দিছে। 5 লাখ বিক্রি করার পরে কিন্তু ওরে কইছে কেউ কইও না আমি দেশ ছাড়িয়া যেদিন যাইমু এই দিন কইবা না, আমার মাইরা লিব। আরো বায়ার আছে, আরো জনে কইছে ভাই লইবা, ওকে 5 লাখ টাকা তুমি আমার বনি দেও 1 লাখ। উনি দিছে 1 লাখ। আরেকজন কইছে ভাই এই জায়গাটা আমি বিক্রি করবো, তুমি দেও আরো 50,000। এইরকম করে করে 3 জনকে বিক্রি দিছে। মেলা আছে, আমরা তো এগুলো নিয়ে ডিল করছি। এইরকম 2-3 জনকে বিক্রি করিয়া আর হঠাৎ একদিন চুপ পুষ নাই। এরপরে এরা মুসলমান হলে মারামারি লাঠি বাড়াবাড়ি করতে করতে, এটা তো দেখছে আমার আব্বা কত বিচার করছে। এইরকম হিন্দুরা 2-3 বিকি দিয়া গেছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে। একজনকে রিয়েল দিছে আর 2 জনকে ফেক দিছে। সবারই কইছে কেউ কইবা না, খবরদার যারে রিয়েল এরও কইছে কইবা না, আর হেরারে কইছে কইবা না, আমার জায়গা আমি জায়গার পরে তোমার দখল দিয়ে যাই, বুঝছেন। আর ইন্ডিয়ায় বলে বাংলাদেশ থেকে পুশ আউট করতে। ইন্ডিয়ার জিজ্ঞাসা করেন যে ইন্ডিয়ার থেকে যে মুসলমানরা এখানে আসে তারা কি এরারে পুশ করে আউট করছে? ইন্ডিয়ার থেকে যে মুসলমান যারা এখানে আসছে তারাও কি ইন্ডিয়া পুশ করে আউট করছে? তারপরে ইন্ডিয়ার মিডিয়া, I don't understand. I just tell Indian media, just shut up. Don't talk about Bangladesh. Talk about your country. ইন্ডিয়া যে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মসজিদ জ্বালানো হচ্ছে, গরু জবাই হলে মানুষ মার্ডার করা হচ্ছে, এটা নিয়ে ইন্ডিয়ার মিডিয়া কেন কথা বলে না? আমাদের দেশ নিয়ে তাদের তো মাথা ঘামানোর কি আছে? আমাদের দেশে হিন্দুরা ব্যবসা করতেছে, মিষ্টির দোকান চালাচ্ছে, দাদা বলতেছি, আমরা খাইতেছি, কি সুন্দর আমাদের একটা জিও চলছে। কিন্তু আস্তে আস্তে হিন্দুরা চাচ্ছে যে যদি এইটা আওয়ামী লীগ যত বেশি ক্ষমতা থাকবো তত তাড়াতাড়ি ইন্ডিয়া এই দেশ দখল করতে পারবো। আপনারা দেখেন আমাদের দেশের সেনাবাহিনী আজকে যদি এখন তড়িঘড়ি করে এটা ঠিক না করে, আমাদের দেশের সেনাবাহিনী জিম্মি ছিল। আমরা এখানে আসলে ডিসি, এসপি, আর্মি অফিসার রিটায়ার্ড হয়ে নাই, এখনো অ্যাক্টিভ। জিজ্ঞাসা করলে ভাই ডিনার করিয়া ভাই আমার জিকেইয়েন না, আমার চাকরি চলে যায়। বাংলাদেশে সব বন্দী করে ফেলছে হাসিনা। এর বাংলাদেশের সেনাবাহিনী বন্দী, সেনাবাহিনী অফিসার কথা বলে না বয়ে, সবাই টেলিফোন রেকর্ড হইতেছে, ডিজিএফআই কথা বলতেছে না, এনএসআই কথা বলতেছে না, পুলিশ অফিসার কথা বলতেছে না, সবাই জিম্মি করে দিচ্ছে। তাহলে তো ইন্ডিয়ার দখলে 40% চলে গেছে। তারপরে দেখেন হাসিনায় ও নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্টটা কি নর্থ ইস্ট পর্যন্ত ইন্ডিয়া ওই দিকে ডুববো আর ওই দিকে বাইরে যাবে, কারোর না জিগাইয়া, না সংসদে আলাপ করিয়া, নিজে দিয়ে দেশ সবকিছু। এর অর্থ হইলো ভারত আর হাসিনা মিলিয়ে দেশ চালাইছে। আমিন ভাই আপনারা দিয়ে শেষ করি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ইসকন
একটা সুবিধা নিতেছে, এটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ তো আমরা আসলে বুঝতেছি না। এখন আওয়ামী লীগের চান্স হলো 50-50। ইসকনের সামনে রেখে ওখানে দেখবেন সমস্ত মেম্বার আওয়ামী লীগের মেম্বার, যারা অরাজকতা করতেছে। তো এনি কাইন্ড অফ অকারেন্স আওয়ামী লীগ যদি দেখে, তাদের ওইখানে ইনভলভ হয়। এই ইসকনদের সামনে ওঠানো, আপনি কি বুঝেন? প্রত্যেকটা দেশের, আমাদের বাংলাদেশের যদি আমেরিকান এম্বাসিতে বাংলাদেশের পতাকা হইল নিচে, আমেরিকান পতাকা উপরে, প্রত্যেকটা দেশের স্ব দেশের পতাকা উপরে থাকে। বাংলাদেশে থেকে ইসকনরা তাদের গেরুয়া পতাকা উপরে দেয়, বাংলাদেশের পতাকা নিচে দেয়। It's not mistake. It is not mistake. That's like they're trying to do something, যা আমরা যাতে এটা নিয়ে হাল্লা করি, একটা অরাজকতা সৃষ্টি হয়। আর সেই অরাজকতার প্রতি ইনভলভ হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যেভাবে আপনারা, আমি ধন্যবাদ জানাই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমি ডক্টর ইউনূস তথা সমন্বয়কারী যত ছাত্র ভাইরা আছেন, তাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করি, ইসকনরে শুধু ভ্যানই না, বাংলাদেশে ওরা যাতে কোথাও যত প্রপার্টি আছে, এগুলো সমস্ত প্রপার্টি নিলামে বা জব্দ করে ওদের তল্পিতল্প সহকারে এই দেশ থেকে ব্যান করা উচিত। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তারা আমাদের পতাকা, দেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছে, এগুলো বুঝতে হবে। তারা একটা অরাজকতার জন্য এগুলো করছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যত রকমের লীগ আছে, প্যান প্লাস জাতীয় পার্টির এক অংশ। অনেকে আবার দেখবেন জাতীয় পার্টির নামে জাতীয় পার্টির কোনো জনসভা করার জন্য অনুমতি চাবে, ওখানে সব আওয়ামী লীগের লোক ঢুকবে। এই ধরনের চান্স দেওয়া যাবে না। আপনার গণতন্ত্র দেখা, ডক্টর ইউনূস সাহেব, সে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যে কোনো সরকারই বলেন, he have right to say I'm not political government, so I don't give any permission to any government or any party to do any kind of occurrence. জনসভা বলেন, লোক জড়ো করা বলেন, সে তার রাইট আছে, সে অনুমতি করবে না। সে অনুমতি দিলেই এই যে আওয়ামী লীগ লোক ঢুকে অরাজকতার সৃষ্টি হবে দেশে। সেকেন্ড থিং, আমি লাস্টলি আমি বলতে চাই, ইলিয়াস ভাই আপনি খেয়াল করবেন যে অনেক টিভিতে এখনো বলে না যে হাসিনা পালাই গেছে। তারা কি বলে? তারা বলে সাবেক প্রধানমন্ত্রী। Sometimes I got very crazy. Too bad, আমাদের লাগে এগুলো। ওসব টিভিতে আপনারা শনাক্ত করেন, দেশে যে আসলে ওই সহজ আর ভদ্রভাবে অনেক কাজ হয় না। প্রত্যেকটা টিভির মালিক এবং তারা যারা পরিচালনা করতেছেন, তাদের আমি প্রথমার্ধে অনুরোধ করি, আপনারা বলবেন হাসিনা পালাই গেছে, স্বৈরাচারিণী পালাই গেছে, আর কখনো বলবেন না সাবেক প্রধানমন্ত্রী। এগুলো মেক আস লাইক ডিসকাস্টিং, এগুলো ঠিক না। তো আমি সর্বোপরি এই কথাটাই বলি টিভি মালিকদের, যে টিভি যারা পরিচালনা করেন তাদেরকে। আর শেষ একটা কথা বলতে চাই, আমাদের পুলিশ সুপার ছিলেন মনির, উনি এই নাগরিক টিভিতে একটা, মনির কি নামটা যদি আমি ভুল করি আপনারা ক্ষমা করবেন, শুদ্ধ করে নেবেন। নাগরিক টিভিতে একটা ইন্টারভিউ দিছে, উনি বলছে যে অনেক সন্ত্রাসী জঙ্গি এখন আমার খোঁজে। খারাপ ভাষা বলতে চাই না, ওই নিজে মানুষের জঙ্গি ট্যাগ দিছে, আর এখন বলে জঙ্গি আমার খুঁজছে। ভালো ভালো মানুষদের জঙ্গি ট্যাগ দিয়ে এখন বলে জঙ্গির আমার খুঁজতেছে। ওই বেদাবের বাচ্চা, ওর বাবা মা ঠিক আছে কিনা জানি না, সরি ফর দ্যাট। তো ও বলতেছে জঙ্গিরা আমার এখন হুমকি দেয়, জঙ্গি আমার খুঁজতেছে। তো জঙ্গি ট্যাগ গুলি ওই দিছে মানুষকে, আর এখন বলে জঙ্গি খুঁজতেছে। তো টিভি মালিক ডক্টর ইউনূস, বিএনপি, প্লিজ আপনারা আন্ডারস্ট্যান্ড করেন, এগুলো যা করতেছেন খুব সহজ ভাবে করেন। আর সেই সাথে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, সেই পূর্ণ আস্থার উপরে আমরা তাদের সাপোর্ট দেব। আর সেই সাথে আমি আমাদের ইলিয়াস ভাইয়ের অনুষ্ঠানের মাধ্যমে বলি, বাংলাদেশে যাওয়ার একটা প্ল্যান আছে। আমরা একটা গ্রুপ, সেই গ্রুপ মিলে আমরা যারা বাংলাদেশে মানুষ অসুস্থ হয়েছে বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের পুলিশের গুলিতে, যারা হসপিটাল আছে, তাদেরকে আমরা একটা সাহায্য দেওয়ার জন্য এই মাস না, আগামী মাসের শেষের দিকে বাংলাদেশে যাওয়ার প্ল্যান আছে। তো সেই ক্ষেত্রে সবাই আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ। আমরা তাহলে সাবির ভাই, নুরামিন ভাই সহ যারা যুক্ত ছিলেন, অনেকেই যুক্ত হতে চেয়েছেন। আমি জানি না আজকে কি সমস্যা হয়েছে, যে আমি লিঙ্ক দেওয়ার পরেও কেউ ঢুকতে পারছে না, অনেকে কমেন্ট করছেন। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অবশ্যই আসবো। আমি মাঝে মধ্যে আপনাদের সাধারণ মানুষের সাথে কথা বলতে পারলে ভালো লাগবে, অনেক কিছু জানবো, কারণ এই সাধারণ মানুষের
অনেক কিছু বলার আছে, এবং তারা যেটা বলে, তারা যেটা চিন্তা করে, তারা কারো মাধ্যমে আপনার বায়াস হয়ে কিংবা কারো দ্বারা প্রভাবিত হয়ে কথা বলে না। তারা সরাসরি যে কথাটা বলা দরকার সেটা বলে দেয়। এখানে একজন স্পষ্টভাবে বলেছেন যে ইসকনের ঘটনার সাথে নফেল সহ আওয়ামী লীগের লোকজন জড়িত, এবং অনুষ্ঠানের সব শেষে বিএনপি ইসকনের বিরুদ্ধে মামলা করার কারণে যে ব্যক্তিকে, আমি আজকে একটু আগে পিনাকি ভট্টাচার্য, কনক স্যার, মাহমুদ ভাই ওনাদের সাথে একটা প্রোগ্রামেও ছিলাম, সেখানেও একই কথা বলেছি। বিএনপির প্রতি ধিক্কার, যে বিএনপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ইসকনের বিরুদ্ধে মামলা করার কারণে তাকে সেখান থেকে সরিয়েছে। আমি আবারও স্ট্রংলি বলতে চাই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়কে, যে বিএনপি দ্বারা প্রচন্ডভাবে বায়াস, এবং যারা এইসব বুদ্ধি দিয়ে বিএনপিকে এগুলো করাচ্ছে, বিএনপিকে এটার জন্য একদিন পে করতে হবে। সেদিন যারা আজকে এটা করাচ্ছে তারা খালেদা জিয়ার সাথে থাকে। আপনাদেরকে এই মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে আমার মনে হয় সাবধান থাকা উচিত, এতটুকুই। সারা বছরই আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে আসছে, খেয়ে এসে তারপরে তারা এখন বিএনপি সেজে, তাদের বিএনপির সময় সমস্যা হয় না, আওয়ামী লীগের সময় সমস্যা হয় না। তো সমস্যা যাদের হবে তাদেরকে বলবো একটু সাবধানে থেকেন। খালেদা জিয়া জেল খেটেছে 2 বছর, মির্জা ফখরুল জেল খাটে নাই, কিংবা রয়ের যেসব সদস্যরা বিএনপিতে আছে তারা জেল খাটে নাই। আজকেও দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির এক কর্মীকে জোরে সে একটা থাপ্পড় মারলো। আপনারা সেই ভিডিও দেখেছেন কিনা জানি না। তাকে ভালোবেসে মানুষ তার সামনে এসছে। এটার মানে আমি এখানে 6 তারিখে সকালে যখন জ্যাকসনাইটে গেলাম, আমাকে ধরে উঁচু করে ফেলেছে। আমার সাথে আরেকজন আবার খুবই মেজাজ দেখিয়েছে, যারা আমাকে নিয়ে টানাটানি করছে। আমি ওরে বললাম, ভাই, মানুষের এই ইমোশনটাকে প্রকাশ করতে দেওয়া উচিত। তো মির্জা ফখরুলকে দেখে একজন ইমোশন দেখাচ্ছে, তার কাছে ছুটে আসার চেষ্টা করছে, মানুষ তাকে সরিয়ে নিচ্ছে, তার চেয়ে 2 হাত দূরে সে সবাইকে ধমকাচ্ছে, মনে হচ্ছে তার শত্রু। মির্জা ফখরুল একজন আওয়ামী লীগার, সে বিএনপির মানুষজনকে দেখলে এরকম তার শত্রু মনেই হবে। আমার মনে হয়েছে তার আচার আচরণ, আজকের ভিডিওটা যদি দেখেন। অতএব ফখরুলদের মতো লোকজন যতদিন বিএনপির উচ্চ পর্যায়ে থাকবে, ততদিন বিএনপিকে আবারও এই গত 15 বছর যা সহ্য করতে হয়েছে, এরকম অনেক কিছু সহ্য করতে হইতে পারে। আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, কিন্তু বিএনপির সব সিদ্ধান্তের সাথে, সব সিদ্ধান্তের সাথে আমাদের সব সিদ্ধান্ত একরকম হবে নট নেসেসারি। আমার হইতেও লাগবে না। আমি কারোর পেমেন্টের উপরে ভিডিও বানাই না, তাই সরাসরি বলে ফেললাম, এই ইসকনের যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপিকে এটার জন্য একদিন জনগণের সামনে এসে জবাব দিতে হবে। সাবের ভাই, আমারে 1 মিনিট সময় দিবেন? তারিক জিয়া সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলবো। বলেন। জি সাহেব, আমি ওই আমার ছোট ভাই ইলিয়াসের মারফতে আপনাকে আমি কিছু কথা বলবো। 14 ইলেকশনে যখন আপনারা রাস্তা নামছেন জামাতে ইসলামকে নিয়ে, তখন কিন্তু আপনারা হঠাৎ উঠে গেলেন, বাদ দিয়ে দিলেন। যখন আমি পরে দেখলাম মোদি ক্ষমতায় আসলো, তখন বিএনপির এরা খুব আনন্দ ফুর্তি করতেছে, মিষ্টি বাটাবাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বলে ভাই কি হয়েছে? বলে মোদি ক্ষমতায় আইছে, কেন, আপনাদের লাভ কি? বলে আমরা নেক্সট ইলেকশনে আসবো। তখন আমি হাসি দিয়া বললাম, এইটাই আমি তারেক জিয়া সাহেবের উদ্দেশ্যে বলছি, আপনারে আনছে ইন্ডিয়া, আপনাদেরকে ক্ষমতায় আনে নাই। এখন আপনি একটা জিনিস করেন, আপনারা মানুষের ম্যান্ডেট নিয়ে চলতে হইব। আপনারা যে এই যেটা বলতেছেন চুপ্পু সাহেবের অপসারণ, আপনারা এটা রাজি না, কিন্তু বাংলাদেশের 80% মানুষ চায় চুপ্পুকে অপসারিত করার জন্য। কারণ আপনারা এটা বাধা সৃষ্টি করেন, তাহলে সাধারণ মানুষ আপনাদের বিপক্ষে চলে যাবে। আর আপনার ভালো অ্যাডভাইজারের দরকার, আপনার অ্যাডভাইজারের অভাব আছে আপনাদের। ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওনারা অনেক জ্ঞানী মানুষ ভাই, ওনাদের এই বিষয়ে আমরা জ্ঞান না দেওয়াই ভালো। সবাই ভালো থাকবেন। যে যার কর্মফল শেষে ভোগ করবে, পেয়ে যাবে। যারা আজকে ভারতের পক্ষে থেকে ভারতকে নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, সেই সব দলের উপরে আল্লাহর লানত। সেই সব দলের আশপাশেও নাই, এদিকেও নাই, ওইদিকেও নাই। এগুলির পানিশমেন্ট যার মতো তারা পাওয়া যাবে। যারা ইসকনকে এত তোয়াজ করে চলতে হয়, যে ইসকনের বিরুদ্ধে মামলা করার কারণে সেই কর্মীকে আপনার দল থেকে বহিষ্কার করে দিয়েছে, শুধু এইটাই একমাত্র কারণ বিএনপিকে ঘৃণা করার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।